স্টুডেন্টস। তাহলে এখানে স্পিকারকে, দ্য টিচার। স্পোকেন টু, কাকে কথা বলছে? দ্য স্টুডেন্টস। হয়ে গেল। কি বলছে সেটা আমি বলিনি, সেটাকে তোমাকে কোট মার্ক দিয়ে লিখতে হবে। সেটাকে ডাইরেক্ট স্পিচ বলবো। যেটা বলছে, কি বলছেন? ধরো বলছে হোয়াট ইজ ইউর নেম, ব্যাস, এটাই স্পিচ। হোয়াট ইজ দ্য ডে টুডে, আজ কি বার, এটাই স্পিচ। যদি বললো দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোল, তাহলে এটাই স্পিচ। তো আমরা যখন কথা বলি, সে কথার বিভিন্ন রকমের টোন থাকে, টোন, মুড কিরকম থাকে। কোনোটা জিজ্ঞাসা করছি, কোনোটা অনুরোধ করছি, কোনোটা তিরস্কার করছি, কোনোটা একটা সিম্পল স্টেটমেন্ট দিচ্ছি, একটা সিম্পল স্টেটমেন্ট ন্যারেশন দিচ্ছি, কোনোটা আমি অর্ডার দিচ্ছি, কোনোটা আমি বিস্ময় প্রকাশ করছি, আনন্দ প্রকাশ করছি। এই পুরো ব্যাপারটা হচ্ছে কিভাবে বলছি, এটাকে বলা হয় মোড অফ স্পিচ। কোন মোডে আমি কথা বলছি। সবাই বলি, তুমিও বলো, আমিও বলি, তোমার বাবাও বলেন, মাও বলেন, আমার বাবাও বলেন, মাও বলেন, সবাই আমরা বলি। এটাকে বলা হয় মোড। হ্যালো শ্রীরামপুর গার্লস স্কুল, ওয়েলকাম, ইউ আর লেট, তোমরা প্লিজ অ্যাক্টিভেট ইউর অডিও অ্যান্ড ইউর ভিডিও ফরম্যাট প্লিজ। আমরা উই আর ডিসকাসিং স্পিচ, ডাইরেক্ট স্পিচ ফার্স্ট। আমি বলেছি যে স্পিচ ইজ এ পার্ট অফ ডায়ালগ। স্পিচের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বা ডায়ালগ, স্পিচ হচ্ছে একটা ডায়ালগ, স্পিচ হচ্ছে একটা পার্ট অফ ডায়ালগ। আর ডায়ালগ মানে হচ্ছে একজন একজনকে বলছে, কি বলছে সেটাকে স্পিচ বলে। যদি সরাসরি বলি, সামনাসামনি বলি, মাস্টারমশাই স্টুডেন্টদের বললেন যে আজকে আজকে কি বার, আজকে কি বার, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটাকে ইনভার্টেড কমা বা ঊর্ধ্ব কমার মধ্যে লিখতে হবে। এটাকে ইংলিশে বলে ডাইরেক্ট স্পিচ। আর যিনি বলছেন তাকে বলে স্পিকার, আর যাকে বলছেন তাকে বলা হচ্ছে অডিটর বা লিসনার। তাহলে তিনটে জিনিস। তাহলে আমি কি তোমাদের বলতে পারি সাহস করে যে একটু লিখে নাও খাতায়? তোমরা খাতাটা একটু বের করো, খারাপ হবে না, পরিষ্কার হবে ব্যাপারটা। শুধু গ্রামারে তো ওই নিয়মগুলো জানলে হবে না, কিন্তু তার পেছনের ব্যাপারটা বুঝতে হবে। লেখো যে ইংরাজি বা বাংলা, বলো লেখো, আমি বাংলাতেই বলছি, ইংরেজি বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তি, ব্র্যাকেটে লেখো ডাইরেক্ট স্পিচ, এবং পরোক্ষ উক্তি, ব্র্যাকেটে লেখো ইনডাইরেক্ট স্পিচ, আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়। এক্ষেত্রে আমরা পাই 1 নম্বর লেখো স্পিকার, অর্থাৎ বক্তা, যিনি কথা বলছেন। 2 নম্বর লেখো যাকে বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে, অর অডিটর, AUDITOR, হচ্ছে অর লিসনার, LISTENER, যাকে বলা হচ্ছে। আর 3 নম্বর লেখো হোয়াট ইজ সেড,
কি বলা হচ্ছে? হোয়াট ইজ সেড, কি বলা হচ্ছে? অর এটাকে বলে স্পিচ, SPEECH। অর উক্তি, এবার লেখক প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তিকে, প্রত্যক্ষ উক্তিকে ঊর্ধ্ব কমার মধ্যে রাখতে হবে, প্রত্যক্ষ উক্তিকে ঊর্ধ্ব কমার মধ্যে রাখতে হবে, যাকে বলে অর ইনভার্টেড কমা। লেখো INVERTED, ইনভার্টেড কমা, COMMA মধ্যে রাখতে হবে। আচ্ছা, নেক্সট নিয়ম লেখো, তারপরে লেখো ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে টোন, TONE, টোন বা স্পিচ মোড, বা স্পিচ মোড, MODE, ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে স্পিচ মোড বা টোন রিকোয়েস্ট হতে পারে, লেখো রিকোয়েস্ট হতে পারে, অর্ডার হতে পারে, বিস্ময় প্রকাশ হতে পারে, রাগ প্রকাশ হতে পারে, সাধারণ বক্তব্য পেশ হতে পারে, জিজ্ঞাসাও হতে পারে, ইত্যাদি, আরো অনেক কিছু হতে পারে। এই টোন বা মোডকে, এই টোন বা মোডকে নজর দিতে হবে, কোন মোডে কথা বলছে, কোন টোনে কথা বলছে, এটা নজর দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নজর দিতে হবে, যেটা বড় করে ড্যাশ দাও, বক্তা, বক্তা কোন টেন্সে কথা বলছেন, কোন টেন্স, TENSE, বা ক্রিয়ার কাল ব্যবহার করছেন, ক্রিয়ার কাল, এটাকে বলে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, হতে পারে, ব্যবহার করছেন। এগুলোকে তোমাকে ফলো করতে হবে। মানে তুমি যখন একটা চিঠি লিখছো, বা একটা কবিতা লিখছো, একটা গল্প লিখছো, তখন তুমি এই ডাইরেক্ট স্পিচ গুলো যদি ব্যবহার করো, তাহলে তোমার লেখা হবে খুব অ্যাক্টিভ, বা তোমার লেখা হবে খুব অ্যাট্রাকটিভ। কথাটা বলছো, খুব ভাইব্র্যান্ট হবে, লেখাটা খুব উচ্ছল হবে, প্রাণবন্ত হবে, লাইভলি হবে। বিশেষ করে আমরা জানি, ইন রেসপেক্ট অফ টেলিং স্টোরি, গল্প বলার ক্ষেত্রে যদি এই সরাসরি ডাইরেক্ট স্পিচ গুলো ব্যবহার হয়, তাহলে তোমার লেখা গল্প পড়তে ভাল লাগবে, আকর্ষণীয় হবে। বুঝতে পারছো? আমি আজ এই বিষয়টা তোমাদের বারবার বলছি, ডাইরেক্ট স্পিচকে যদি ব্যবহার করা হয় তোমার গল্পে, কবিতায়, তোমার কোনো স্টেটমেন্টে, হ্যাঁ,
কোনো প্রবন্ধের মধ্যে, কোনো মনীষীদের জীবনযাপনের ক্ষেত্রে কোনো একটা গল্প লিখছো, মনীষীদের জীবনী নিয়ে লিখছো, কিছু গ্রেট ম্যানদের লাইফস্টাইল, লাইফ হিস্ট্রি লিখছো, মাঝে মাঝে যদি এই ডাইরেক্ট স্পিচ গুলো তুমি ঢুকিয়ে দাও, যদি ইউজ করো, তাহলে তোমার রাইট আপ, তোমার লেখাটা উইল বি ভেরি অ্যাট্রাক্টিভ। অ্যাম আই কারেক্ট? অ্যাম আই ইন্টেলিজিবল টু ইউ? আমার কথা বুঝতে পারছো? একটু হাত তুলে বোঝাও, তাহলে আমি বুঝে যাবো। আমার কথা বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে তোমার লেখার মধ্যে যদি এই প্রত্যক্ষ উক্তির ব্যবহার করো, তাহলে বেশ ভালো লাগবে। এই যে তোমরা এ কদিন গল্পগুলো পড়ে এলে, আমরা পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়লাম, আমি একটু দেখে নিচ্ছি, আমি ভুলে গিয়েছি। তারপরে টেলস অফ ভোলা গ্র্যান্ড পা তোমাদের বইতে আছে, অল অ্যাবাউট এ ডগ আছে, হ্যাঁ, তবে অটাম কবিতাটা পড়েছি জন ক্লেয়ারের, তাই না? এই কবিতা, এইগুলো পড়তে গিয়ে দেখবে মাঝে মাঝে কমা, ঊর্ধ্ব কমা দিয়ে দেখি কিছু বক্তব্য দেওয়া আছে, ওটাকে বলে ডাইরেক্ট স্পিচ। তাহলে আমি কেন ডাইরেক্ট স্পিচ ব্যবহার করব আমার লেখায়? তার কারণ হচ্ছে, ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলে, হ্যালো বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম, বাঁশবেড়িয়া মিউনিসিপাল গার্লস হাই স্কুল, ওয়েলকাম। আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা খুব এনকারেজিং, তোমাদের উপস্থিতিটা আজকে ভালো লাগছে। স্টুডেন্টসরা যত ক্লাসে থাকে, আমাদের সামনে যত বসে, যত হাজির হয়, তত আমরা খুব খুশি হই, আমাদের ভালো লাগে যে স্টুডেন্টস আসছে। আর যখন আসে না এই একটা স্কুল, তখন আর মনটা খারাপ হয়। সেই জন্য আবারও বলি, তোমরা তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের অফলাইন ক্লাসেও তোমরা অ্যাটেন্ড করবে ভালো করে, আর অনলাইন ক্লাসেও অ্যাটেন্ড করবে, এটা আমাদের তোমাদের কাছে আবেদন। তোমরা ক্লাসরুমে প্রেজেন্ট হও, অফলাইনেও হও এবং অনলাইনেও হও। এটা তোমাদের অনেক উপকার হবে, কাজ হবে, কারণ ক্লাসরুম একটা তীর্থস্থান। এই জায়গাটায় আসলে ভালো লাগে, আমরাও কিছু বলতে পারি, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলেও করতে পারো, এটা ভালো লাগে, তাই না? এটা খুব প্রাণবন্ত, মানে স্টুডেন্টস থাকা দরকার। তোমরাই তোমাদের শক্তি, তোমরা ক্লাসে যত আসবে তত আমাদের ভালো লাগে। আমি এখান থেকে তোমাদের এতগুলো স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, আজ আমার মনটা খুব খুশি, আমার খুব ভালো লাগছে দেখে, একটা এনার্জি আসছে ভেতরে। এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ, ভেরি নাইস। বেশ, তাহলে ডাইরেক্ট ব্যাপারটা আমি বলে দিলাম, এবারে একটু উল্টোটা বলি। তোমরা গ্রামারে পড়েছো ইনডাইরেক্ট, লেখো। এবারে একটা আলোচনা ইনডাইরেক্ট স্পিচ অর পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি, এটার ব্যাপারটা কি? কেন অনেক সময়ে কোনো বক্তব্য, অন্য কোনো অন্য কোনো বক্তার বক্তব্যকে আমি যখন আমার লেখার মধ্যে ব্যবহার করব, আমি তো আর বলছি না, আমি বলছি অন্যের কথা, তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। আমি কি বোঝাতে পারলাম? ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, কি বলেছিলেন? বাল্য বিবাহ একটি অপরাধ। তাহলে আমি যখন এটা আমার প্রবন্ধে লিখব, তখন আমি বলতে পারি, আমি সরাসরি বিদ্যাসাগরের উক্তিকে আমি ব্যবহারও করতে পারি, আবার নাও করতে পারি। তখন আমি কি বলবো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জোরের সঙ্গে বলেছিলেন যে, এই যে, যে মানে দ্যাট, কি বলেছিলেন? যে বাল্য বিবাহ সামাজিক অপরাধ। এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। ধরো
তুমি মাকে গিয়ে বললে আজকে স্কুল থেকে বাড়ি ফিরে তোমার মাকে গিয়ে বললে, মা আমাদের টিচার আমাকে জিজ্ঞাসা করলেন যে তোর শরীর কেমন, তুই কেমন আছিস। এটা যদি তোর শরীর কেমন, হাউ আর ইউ, হাউ ডু ইউ ফিল, এটা যদি সরাসরি হয় ডাইরেক্ট স্পিচ, কিন্তু তা তো হবে না। তুমি তোমার মাকে বলবে, মা আমাদের ক্লাস টিচার আমাকে জিজ্ঞাসা করলেন আমার শরীর কেমন, ব্যাস, এটা ইনডাইরেক্ট স্পিচ, রাইট। আমার ক্লাস টিচার আমাকে জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি বা আমার শরীর কেমন, কিন্তু ক্লাস টিচার তোমাকে ক্লাসে জিজ্ঞাসা করেছিলেন কিরে কেমন আছিস বা তোর বাবার শরীর কেমন। এটা সরাসরি কথা। এই সরাসরিটাকে যদি আমি তুলে দিয়ে যদি বলি, সিম্পলি সোজাসুজি বলি, সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। তার মানে দেখা যাচ্ছে যে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, এই যে কথা বলা, এই দুটোই গ্রাহ্য। এটা আমাদের লেখার মধ্যে, আমাদের লেখালেখি, গল্প, কবিতা, নাটকে তো অবশ্যই সব ডাইরেক্ট স্পিচ। নাটক নিয়ে আমি কথা বলছি না, সরি। নাটকে সবটাই সরাসরি, একজন বলছে আরেকজন বলছে, একজন বলছে আরেকজন বলছে, সরাসরি সরাসরি সব ডায়ালগ একাধিক ক্যারেক্টার থাকে, হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের গ্রামারে বলছে যে আমাদের স্টুডেন্টসরা, মানে আমরা যারা লার্নার, আমিও তো শিখেছি তোমার মতন বেঞ্চে বসে, আমরাও শিখেছি, আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছিলেন আমাদের যে এই স্পিচটা ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করা যায়, ভাবটা বলা যায়। সেক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে কে বলছে, কাকে বলছে, কোন মোডে বলছে, কোন ভাবে বলছে। সেটা রিকোয়েস্ট করছে, না রাগ করছে, না বিস্ময় প্রকাশ করছে, না আনন্দ প্রকাশ করছে, না দুঃখ করছে, এটা আমাকে বুঝে নিতে হবে। আর কোন সময়ের কথা, মানে টেন্সটা কি ব্যবহার হচ্ছে, ক্রিয়ার কালটা কি, এগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে আমি সরাসরি ইনডাইরেক্ট স্পিচে আমি ট্রান্সফার করতে পারবো। এটা ইনডাইরেক্ট ন্যারেশন হবে। এটাকেই বলে, এই জন্য তোমাদের কানে অলরেডি শব্দটা এসেছে, ন্যারেশন চেঞ্জ এসেছে তো। হ্যালো, আমি ঠিক বললাম? তোমাদের কথায় কানে এসেছে ন্যারেশন চেঞ্জ। এই যে স্পিচ চেঞ্জ ইজ ইকুয়াল টু ন্যারেশন, ব্যাপারটা একই। যা আমরা বলি সেটাই ন্যারেট করি, এটা চেঞ্জ করছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। এটাকে বলা হয় কনভার্সন অর চেঞ্জ অর ট্রান্সফরমেশন। তাহলে কি কি তোমাকে মাথায় রাখতে হবে আমি সব বলে দিলাম। এবার দেখো তোমার বইতে, তোমার টেক্সট বইতে এক্সারসাইজ 5 কি আছে দেখো, তোমার বইটা দেখো, ফলো করো। পেজ নাম্বার 22 তোমার টেক্সট বইতে, এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ। বোঝা গেল? 5টা বাক্য আছে, 5টা বাক্যে সব ডাইরেক্ট স্পিচ আছে। দেখো প্রত্যেকটা বাক্যকে তুমি ফলো করো, সব ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে, কোটেশন দেয়া। দেখো, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, ইউর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, let you be successful in life, the tournament was postponed last month। এই প্রত্যেকটা কন্টেন্ট কোটেশনের মধ্যে আছে, কি বলা হয়েছে, এটাই ডাইরেক্ট স্পিচ। এবার তুমি এটাকে কনভার্ট করো, চেঞ্জ করো, তুমি ন্যারেট করো। মাথায় রাখতে হবে টেন্স যেটা আছে সেই টেন্সে তোমাকে পরীক্ষার জন্য, তোমার নম্বর পাওয়ার জন্য, আর প্র্যাকটিক্যাল লাইফে তো দরকার হবে। এখন তোমাকে শেখানো হচ্ছে ভয় দেখিয়ে,
তোমার উপরে আমরা একটা ভয় দেখাচ্ছি স্টুডেন্টদেরকে যে এগুলো শেখো, এগুলো ঠিকঠাক করো, তাহলে তোমাকে মার্কস দেবো, তুমি নম্বর পাবে। এইভাবেই তোমাকে আমরা শেখাচ্ছি, আমরাও এইভাবে শিখেছি। তাহলে দেখো প্রথমটা কি আছে, তোমাকে নজর রাখতে হবে। আই সেড টু হিম, প্রথমে দেখলাম বক্তা, এখানে স্পিকার আই, কাকে বলছে? দেখো লিসনার কে, হিম। কোন টেন্সে বলা আছে? সেড। মনে রাখতে হবে এই সেড কথাটা থাকলে তোমাকে এই সেটটাকে চেঞ্জ করতে হবে। আমি কিভাবে চেঞ্জ করব? দেখো প্রত্যক্ষ উক্তিটা কোন মোডে বলা আছে দেখো, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তোমার টিফিনটা আমার সঙ্গে কি শেয়ার করবে? এটা জাস্ট আস্কিং কোয়েশ্চেন, তার মানে জিজ্ঞাসা করছি। তার মানে তোমাকে এখানে সেড আর রাখা যাবে না, ইনডাইরেক্ট। তাহলে আই আস্কড হিম, লেখো 1 নম্বরটা, আই আস্কড হিম। আই আস্কড হিম, এটা কোশ্চেন করেছে বলে, যে কোশ্চেনটা করেছে এটার উত্তর যদি হয় ইমপ্লাইড, হ্যাঁ বা না, ইয়েস অর নো যদি হয়, তাহলে এখানে একটা ইফ ব্যবহার করতে হবে। হ্যালো, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বি কাম অ্যান্ড কোয়েট। থ্যাংক ইউ টিচার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলাম? তুমি কি টিফিন আমার সঙ্গে শেয়ার করবে? তার আনসার হতে হবে হ্যাঁ করব, অথবা না করব না, এটা হতে পারে। সেই জন্য আমরা নিয়ে এলাম ইফ, লেখো আই আস্কড হিম ইফ। ইফ মানে এখানে যদি নয় কিন্তু, মাইন্ড ইট। এখানে আইএফ মানে আমরা যেটা বুঝি যদি, এখানে যদি নয়, এখানে যদি কিন্তু এর অর্থ নয়। এখানে বাংলায় যদি বলি কি না, কি না যাবি, কি না সত্যি কথা বলবি, কি না, এই যে না, এইটা কি বলা হয়? ইফ। তাহলে আই আস্কড হিম ইফ, কাকে বলেছি? তাহাকে। তাহলে সেখানে হবে হি, লেখো ইফ হি। এবার টেন্সটা তোমার পাস্ট টেন্স আছে, তাহলে উইলটাকে চেঞ্জ করতে হবে পাস্ট টেন্সে, লিখে দাও উড, WOULD, WOULD, if he would share, SHARE, ইওর মানে কার টিফিন, কার টিফিন, তাহলে হিজ টিফিন, উইথ মি, উইথ মি, এইটা হয়ে গেল ইনডাইরেক্ট ফরম্যাট। তাহলে চেঞ্জটা হলো, পাস্ট টেন্স চেঞ্জ হলো, উইলটা উড হলো, যাকে বলেছে ইউ, ইউটা হি হয়ে গেল। মানে যাকে বলছে লিসনার বা অডিটর, যাকে কথাটা বলা হচ্ছে সেই অনুযায়ী ওটা চেঞ্জ হবে। ব্যাস, খুব সহজ। তাহলে এটাকে আমি প্রথমে দেখলাম কোন টোনে কথা বলা আছে, এটা বলা হয়েছে আস্কিং টোন, কোয়েশ্চেন টোন, প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো তোমাকে একটু একটু করে মাথায় রাখতে হবে, তাহলে কোনোদিন ভুল হবে না। ডোন্ট বি মেকানিক্যাল। যান্ত্রিক হয়ে যদি তুমি শেখো, খুব একটা কাজের কাজ হবে না। যান্ত্রিক কোনো কোনো সময় হতে হবে, কিন্তু তোমাকে তো ব্যাপারটা বুঝতে হবে, ইন্টারেস্টিং ব্যাপার। দেখো 2 নম্বর বাক্যটা দেখো, ফলো করো। অঞ্জনস মাদার সেড, অঞ্জনের মা বললেন, কি বললেন? তাহলে স্পিকার কে? অঞ্জন। আচ্ছা, অঞ্জনের মা, সরি স্পিকার মা, কাকে বলেছেন?
এটা আমি এখানে বলা নেই, এখানে বলা নেই, উজ্জ আছে কাকে বলেছে, কি বলেছেন দেখো, ইউর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, তোমার বাবা মুম্বাই গেছেন, তোমার বাবা মুম্বাই রওনা হয়েছেন। এখানে কোনো জিজ্ঞাসাও নেই, রিকোয়েস্টও নেই, আদেশও নেই, বিস্ময় প্রকাশ নেই, রাগ প্রকাশ নেই, আনন্দ প্রকাশ নেই। এটা একটা সিম্পল স্টেটমেন্ট, এটা সহজ। কিন্তু এখানে সহজ বলে আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে সেটটা মাত্র চেঞ্জ হবে, সেট। এখানে সেফ শব্দ হচ্ছে টোল্ড, লেখো অঞ্জনস মাদার টোল্ড, যখন বলেছে তোমার বাবা, তার মানে আমাকে বলেছে, তাহলে লেখো টোল্ড মি, টোল্ড মি। এবার একটা দ্যাট আসবে, দ্যাট, তাহলে আমার বাবা, মাই ফাদার, এটা পাস্ট টেন্স আছে, সেড, মানে তুমি টোল্ড লিখেছো, এখানে হ্যাজ আছে, তাহলে পাস্ট টেন্স করে দাও, তাহলে হ্যাড লেফট ফর মুম্বাই। এটা একেবারে সিম্পল স্টেটমেন্ট, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, একবারে সিম্পল স্টেটমেন্ট, কোনো প্রবলেম নেই। 3 নম্বর বাক্যটা দেখো, দ্য গার্লস ট্রিয়ামফ্যান্টলি সেড, একটা শক্ত শব্দ ব্যবহার আছে, আমি বলে দিচ্ছি পরে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুররে মানে খুব আনন্দ করে বলি না, হুররে আমরা ম্যাচ জিতেছি, আনন্দ প্রকাশ হচ্ছে। তাহলে মেয়েরা, তাহলে লেখো দ্য গার্লস স্পিকার কিভাবে বলেছে, ট্রিয়ামফ্যান্টলি, লেখো ট্রিয়ামফ্যান্টলি। এই যে কথাটা বলেছে তার মানে আনন্দ প্রকাশ করেছে, উচ্ছ্বাস, লেখো ক্রাইড আউট, CRIED, or shouted, SHOUTED, or exclaimed, EXCLAIMED, that উইটা হবে না, উইটা মানে দে হয়ে যাবে, উইটা দে হলো, আর হ্যাভটা হ্যাড হয়ে গেল, past tense, won the match, won the match, WON। তাহলে আজকে আমি এই 3 নম্বর বাক্য পর্যন্ত করলাম আলোচনা, তোমাদের টাইম ইজ ওভার, তোমাদের নেক্সট ক্লাস আছে। আমি আমার মতন করে তোমাদের বললাম এই স্পিচ চেঞ্জ, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট আর ইনডাইরেক্ট টু ডাইরেক্ট বলি। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স, লেট আস ওয়েট ফর নেক্সট উইক। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো ইনবক্সে দিয়ে দিও। থ্যাংক ইউ।